আজ আমরা এই ভিডিওতে শিখব যে কিভাবে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ আমরা অ্যানালিসিস করতে পারবো। কোম্পানি যেসব লোনস নিয়ে থাকে সেসব লোন পে অফ করার ক্ষমতা কি সেই কোম্পানির কাছে আছে, নাকি কোনো বাজে সময় যদি আসে, বিজনেস যদি ভালো না চলে, তাহলে কি সেই কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যেতে পারে। সেই সব জিনিসগুলো আমরা আজকে জানবো। তো প্রথমে আমরা কথা বলবো কারেন্ট রেশিও নিয়ে। কারেন্ট রেশিও আমাদেরকে কি বলে না, একটা কোম্পানির কারেন্ট যে লায়াবিলিটিস আছে সেইটার এগেনস্টে তার কত গুণ তার কাছে কারেন্ট অ্যাসেটস আছে। কারেন্ট লায়াবিলিটিস মানে হলো শর্ট টার্ম যেসব লায়াবিলিটিস, মানে এক বছরের মধ্যে যেসব টাকা একটা কোম্পানির কাছ থেকে বেরোবে। আর কারেন্ট অ্যাসেটস মানে হলো শর্ট টার্ম অ্যাসেটস, মানে এক বছরের মধ্যে যেই টাকা সেই কোম্পানিতে ঢুকবে। মানে যদি আমার জন্য আমি বলি যে আমাকে প্রতি মাসে রেন্ট দিতে হয়, খাবারের একটা খরচা আছে, আমার ইলেকট্রিসিটি বিল আছে, ট্রান্সপোর্টেশনের খরচা আছে, তো এই সব খরচাগুলো হলো আমার কারেন্ট লায়াবিলিটিস। আর কারেন্ট অ্যাসেটস আমার কাছে কি না, আমার পার্সে যত টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে, আমার যে স্যালারি ঢুকবে, সেইগুলো হলো আমার কারেন্ট অ্যাসেটস। এবার একটা কোম্পানির ক্ষেত্রে কারেন্ট লায়াবিলিটিস কি কি না, ধরুন হয়তো সে র ম্যাটেরিয়াল কিনেছে সাপ্লায়ারের কাছ থেকে, এবার তাকে টাকা দিতে হবে, সেইটা হবে তার শর্ট টার্ম লায়াবিলিটি। তারপর এমপ্লয়ীদেরকে স্যালারি দিতে হবে, কোনো ইন্টারেস্ট যদি পে করতে হয় এক বছরের মধ্যে, সেইগুলো হলো তার কারেন্ট লায়াবিলিটিস। আর কারেন্ট অ্যাসেটস কি না, ধরুন সে অলরেডি প্রোডাক্ট বিক্রি করে দিয়েছে মার্কেটে, এবার সেখান থেকে টাকা আসবে, সেইটা হলো তার কারেন্ট অ্যাসেট। বা লিকুইড ফান্ড যদি তার কাছ থেকে থাকে, লিকুইড ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স যেটা আছে, সেইগুলো হলো তার কারেন্ট অ্যাসেটস। এবার কারেন্ট লায়াবিলিটিস যেটা তাকে পে করতে হবে সেইটা যদি হয় তার 10,000, আর কারেন্ট অ্যাসেটস যেগুলো সে পাবে সেইটা যদি হয় 20,000, তাহলে তার কারেন্ট রেশিও হলো 2। এবার কারেন্ট অ্যাসেটসের মধ্যে কিন্তু ইনভেন্টরিও ইনক্লুডেড থাকে, মানে 20,000 যে সেই কোম্পানিটার কারেন্ট অ্যাসেটস, তার মধ্যে হয়তো তার 5,000 টাকার যে ইনভেন্টরি সেইটাও ইনক্লুডেড আছে। কিন্তু যদি কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরিটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে রেশিওটা পাবো, মানে কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, সেইটা হলো কুইক রেশিও। তো এই কোম্পানিটার ক্ষেত্রে কুইক রেশিও হবে 20,000 মাইনাস 5,000 বাই 10,000, মানে 1.5 হবে তার কুইক রেশিও। তো কারেন্ট রেশিও আমাদেরকে বলে যে একটা কোম্পানির কাছে কারেন্ট লায়াবিলিটিস যা আছে তার কত গুণ টাকা তার কাছে কারেন্ট অ্যাসেটস হিসাবে আছে। আর কুইক রেশিও বলে ইনভেন্টরিটাকেও বাদ দিয়ে, মানে খারাপ সময়ে হতে পারে আমি আমার ইনভেন্টরি সেলই করতে পারবো না, তো কারেন্ট লায়াবিলিটিস যেটা আছে সেইগুলো ইনভেন্টরিটা বাদ দিয়েও যেসব কারেন্ট অ্যাসেটস আছে সেইগুলো দিয়ে কি আমি মিট করতে পারছি, সেইটা আমাদেরকে বলে কুইক রেশিও। এবার কোনো সার্ভিস বেসড কোম্পানি, মানে আইটি কোম্পানি, ধরুন আইটি কোম্পানিকে তো আর ইনভেন্টরি রাখতে হচ্ছে না কিছু, তো তাদের জন্য কারেন্ট রেশিও আর কুইক রেশিও সেমই হয়। যদি আমরা ইনফোসিসের ক্ষেত্রে দেখি, এইখানে আমরা কারেন্ট রেশিও আর কুইক রেশিওটা নিয়ে আসবো। কারেন্ট রেশিও হচ্ছে 1.81, মানে লায়াবিলিটিস যদি কোম্পানির কাছে 100 টাকার আছে, তাহলে তার এগেনস্টে কারেন্ট অ্যাসেটস আছে 181 টাকার। এবার কুইক রেশিও যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখবেন দুটো সেম। এই যে কুইক রেশিও 1.81, কারণ এই কোম্পানির কোনো ইনভেন্টরির ব্যাপার নেই, এটা একটা সার্ভিস বেসড কোম্পানি। সেম যদি আমরা টিসিএস এর ক্ষেত্রে দেখি, দেখুন টিসিএস এরও কারেন্ট রেশিও কুইক রেশিও একই। এবার যদি আমরা একটা অ্যাপারেল ইন্ডাস্ট্রি স্টকের দেখি, ট্রেন্ট দেখি যদি, তাহলে দেখুন ট্রেন্টের কারেন্ট রেশিও হলো 1.24 আর কুইক রেশিও হলো 0.52। মানে ট্রেন্টের ক্ষেত্রে যদি তার ইনভেন্টরিটাকেও আমরা কনসিডার করি কারেন্ট অ্যাসেটসের মধ্যে, তাহলে 1 টাকার যদি তার লায়াবিলিটি আছে, তাহলে 1.24 আছে তার কাছে অ্যাসেট। কিন্তু যদি আমরা ইনভেন্টরিটাকে বাদ দিয়ে দিই, তাহলে 1 টাকার লায়াবিলিটি যদি থাকে সেই কোম্পানির কাছে, তাহলে 0.52 মানে হাফ টাকা আছে তার কাছে অ্যাসেটস। তো কারেন্ট রেশিও আর কুইক রেশিও আমরা বুঝে গেলাম। এইবার আমরা দেখব ইন্টারেস্ট কভারেজ রেশিও কি। ইন্টারেস্ট কভারেজ রেশিও আমাদেরকে বলে যে একটা কোম্পানিকে যত টাকা ইন্টারেস্ট হিসাবে পে করতে হবে তার লোনের এগেনস্টে, সেইটার কত গুণ টাকা সে অপারেটিং প্রফিট হিসাবে কামাচ্ছে। মানে আমার যদি স্যালারি হয় 1 লাখ টাকা আর ইএমআই যদি হয় 50,000 টাকা, তাহলে আমার ইন্টারেস্ট কভারেজ রেশিও হবে 2। এবার এইটা যত বেশি হবে ততই ভালো। আমার যদি ইএমআই 10,000 টাকা হয়, তাহলে ইন্টারেস্ট কভারেজ রেশিও বেড়ে ওটা 10 হয়ে যাবে। ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখি, তাহলে সেটা প্রথমে নিয়ে আসতে হবে। ইন্টারেস্ট কভারেজ রেশিও এখানে দেখতে পাচ্ছি 14.5, মানে তাকে যে ইন্টারেস্টটা পে করতে হবে তার 14 গুণ টাকা সে অপারেটিং প্রফিট হিসাবে কামাচ্ছে। এইটাই আমরা ম্যাক্সিমাম সময় দেখতে ভুলে যাই। ডেট টু ইকুইটি রেশিও আমরা দেখি যে ইকুইটি যত টাকা আমার আছে তার এগেনস্টে ডেট কত আছে, তো ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে ততই ভালো। 0 হলে খুবই ভালো, 1-এর কম হলেও ভালো, এবার যত সেটা বেশি হবে ততই খারাপ আমার জন্য। কিন্তু একটা এক্সাম্পল নিচ্ছি, ধরুন কোম্পানি এ তার ডেট টু ইকুইটি রেশিও হলো 0.5 আর কোম্পানি বি তার ডেট টু ইকুইটি রেশিও হলো 1। এবার কোম্পানি এ কে কিন্তু আমার কোম্পানি বি এর থেকে ভালো লাগছে ডেট টু ইকুইটি রেশিও দেখে। এইবার দেখুন কিভাবে ইন্টারেস্ট কভারেজ রেশিও না
দেখলে আমরা এখানে ভুল করতে পারি। কোম্পানি এ কে যদি ইন্টারেস্ট পে করতে হয় 50 টাকার, কোম্পানি বি কে ধরে নিলাম 100 টাকার পে করতে হচ্ছে, কিন্তু কোম্পানি এ প্রফিট করছে 25 টাকার আর কোম্পানি বি প্রফিট করছে 1000 টাকার। তাহলে ইন্টারেস্ট কভারেজ রেশিও কোম্পানি এর ক্ষেত্রে হলো 0.5, মানে তার যে ইন্টারেস্ট এক্সপেন্স যেটা তাকে দিতে হবে সেইটারও হাফ টাকা সে অপারেটিং প্রফিট হিসাবে কামাচ্ছে, আর কোম্পানি বি সেখানে তার 10 গুণ টাকা কামাচ্ছে। এই জন্য শুধুমাত্র ডেট টু ইকুইটি রেশিও দেখলে হবে না, আমাদেরকে ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখতে হবে যে সেই কোম্পানি কতটা কেপেবল তার ইন্টারেস্টটাকে পে করার জন্য। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনি কুইক রেশিও, কারেন্ট রেশিও আর ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখে কিভাবে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ অ্যানালিসিস করবেন সেটা শিখে গেছেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে কমেন্টসে জানান। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।